বিরতির পর আবারও ফিরে এলাম আমাদের বৈশাখী মিলন আড্ডায়, এবং তার মধ্যে রাজনীতির তো খানিকটা প্রসঙ্গ উঠবে। তার কারণ ওই যে বলেছিলাম, বাংলার নতুন বছরে ভোটটাও একটা উৎসবের মতো। আসুন লক্ষ্মীর ভান্ডার দিয়ে আমাদের আগের যে প্রসঙ্গটা শেষ হয়েছিল, দিদি যখন তার কবিতাটা শেষ করলো, আমি সেই লক্ষ্মীর ভান্ডারের প্রসঙ্গ এনেই বলি। আমি দিদির কাছে প্রথম আসবো। লক্ষ্মীর ভান্ডার রাজ্য সরকারের একটা বড় স্কিম, প্রচুর মহিলা উপকৃত হয়েছে। কেউ নিয়েছে, কেউ নেয়নি, কেউ প্রত্যাখ্যান করেছে, সেটা অন্য বিষয়। লক্ষ্মীর ভান্ডার কি সত্যি রাজ্য সরকারের ভোট ব্যাংকের ক্ষেত্রে 2021-এ বড় ফ্যাক্টর কাজ করেছে, এবং 2026-এ আসন্ন বিধানসভা ভোটে লক্ষ্মীর ভান্ডার কতটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হতে পারে বলে দিদি তোমার মনে হয়? খুব স্পেসিফিক। লক্ষ্মীর ভান্ডার একটা মানুষ মহিলাদের কাছে, হ্যাঁ, একটা গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষের হাতে, মহিলাদের হাতে 1000 টাকা, 500 টাকা, 1500 টাকা আসাটা একটা তাদের আনন্দের জায়গা। সেই জায়গা থেকে একটা ভোট ব্যাংক তৈরি হয়েছে, এটা ঠিক। কিন্তু এটাও ঠিক, 1000 টাকা, 1500 টাকা একটা সংসার চলে। হয়তো তার বাচ্চাটার বায়নাটা তো একটু মেটাতে পারে, কিন্তু তার ছেলেটার স্কুলের মায়না বা কলেজের ফিস বা তার সংসারের চাল ডালের উন্নতি কিন্তু 1000 টাকা, 2000 টাকা। এখানে দাঁড়িয়ে মহিলারা লক্ষ্মীর ভান্ডার হয়তো সেইভাবে পাচ্ছে বলে অনেকেই আমরা মনে করি যে এটা একটা ভোট ব্যাংক। কিন্তু বর্তমান পরিস্থিতিতে আমরা বুঝতে পারছি লক্ষ্মীর ভান্ডার মহিলাদের কাছে একটা জায়গায় অনেকের কাছে আশার আলো, আবার অনেকের কাছেই লক্ষ্মীর ভান্ডার দিয়ে সরকার পরিচালনা করাটা সবটাই এক জায়গায় করা যাবে না। সেখানে কর্মসংস্থানের দরকার। মহিলারা কাজ চাইছে, কাজ। যারা অল্প পড়াশোনা করেছে, কি বিএ পাস করেছে, বিএসসি পাস করেছে, তারাও চাইছে, তারা একটা কাজ চায়, তারা মাসিক মাইনার একটা পরিশ্রমের মজুরি চায়। এই লক্ষ্মীর ভান্ডার, স্বাস্থ্যসাথী, যুবসাথী, এগুলো তো আমাদের জীবনের শেষ জায়গা হতে পারে না। সেই কারণেই বলি যে এই বর্তমান সরকার লক্ষ্মীর ভান্ডার নিয়ে যতটা এগিয়ে যেতে চাইছে, আবার হয়তো বিরোধী বিজেপি সরকার তারা বলছে 1500 কেন 3000 দেব, আর আমরা বামপন্থীরা বলছি 1000 টাকা, 1500 টাকা, 3000 টাকা, যেটাই দাও না কেন সেটা আমার ট্যাক্সের পয়সা, আমাদের সবার পয়সা, সেটা আমার অধিকার ঠিকই, কিন্তু দাঁড়িয়ে আমরা কর্মসংস্থান চাই, কাজ চাই। বেশ, একদম খুব স্পেসিফিক মঞ্জুদি বলছেন যে লক্ষ্মীর ভান্ডার কিছু মহিলার কাছে বা এক সংখ্যক মহিলার কাছে আসার আলো হলো, লক্ষ্মীর ভান্ডারে হয়তো একটা সংসার চলে না, কর্মসংস্থান চাইছে। আবার লক্ষ্মীর ভান্ডারকে কেন্দ্র করে সেই লক্ষ্মীর ভান্ডারকেই মান্যতা দিচ্ছে অন্য একটি বিরোধী দল। তারা বলছে যে আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা ক্ষমতায় আসি, মাথায় রাখতে হবে এই শব্দটা তারা ব্যবহার করছে, ক্ষমতায় যদি আসি তাহলে আমরা সেটাকে ডবল করবো। তার মানে ক্ষমতায় না আসলে কোনো কিছু নেই। আমি সরাসরি চলে আসবো সৌমিক কাছে। সৌমিক, লক্ষ্মীর ভান্ডার নিয়ে তোমার অবজারভেশন? অ্যাকচুয়ালি যেটা মঞ্জুরি আপনি বললো যে 1500 টাকায় কি সত্যি সব সমস্যার সমাধান করা যায়? হ্যাঁ, ডেফিনেটলি যায় না। 1500 টাকায় সবকিছু সমস্যার সমাধান করা যায় না। বাট আমাদের মমতাদি, আমাদের সিএম, উনি যেটা করার চেষ্টা করছেন, উনি ইনফ্লেশনকে অ্যাডজাস্ট করার চেষ্টা করছেন। আজকে 1500 টাকায় যেমন অনেক কিছু করা যায় না, আবার দৈনন্দিন জীবনে তো শুধু গ্রসারি কেনা বা স্কুলে বাচ্চাকে পড়ানো কিংবা ইলেকট্রিসিটি বিল দেওয়া শুধু তো সেই খরচাটুকু নয়। মানে আমরা সংসার করতে গিয়ে দেখি যে প্রচুর এক্সট্রা মিসেলিনিয়াস এক্সপেন্সেস অনেক বাড়ে। তো সেই জায়গা থেকে গিয়ে দাঁড়িয়ে, যে জায়গায় গিয়ে দাঁড়িয়ে গ্রামের মহিলারা বা হাউসওয়াইফরা যারা আমরা, হ্যাঁ এখন মেয়েরা এগিয়ে চলেছে, ওমেন্স এম্পাওয়ারমেন্ট নিয়ে প্রচুর কিছু চলছে, বাট একটা সার্টেন টাইম অবধি আমি যদি আরেকটু পুরোনো জামানায় চলে যাই, আমার মার কথাই বলি যে আমার মা শি ইজ ওয়েল এডুকেটেড বাট শি ওয়াজ হাউস।
তো সেই জায়গা থেকে একটা 10 টাকার প্রয়োজন পড়লেও সেখানে গিয়ে আমার বাবার কাছে গিয়ে তাকে হাত পাততে হতো। তো আজকে সরকার সেই মহিলাদের জন্য সেই সোশ্যাল সিকিউরিটিটা দিচ্ছে যে তুমি বাড়িতে হাজবেন্ডকে বিরক্ত করো না, আমি তোমাকে হেল্প করছি, আমি সরকার, আমি গভর্নমেন্ট, আমি তোমার কিছু তোমাকে দিয়ে তোমাকে সাহায্য করার চেষ্টা করছি, বা তোমার যাবতীয় কিছু ডিমান্ডস যেটা তুমি বাড়ি থেকে ফুলফিল করতে পারছো না, বা তোমার মনে হচ্ছে যে তোমার বাচ্চাটার জন্মদিন তুমি তাকে নিজে কিছু দিতে চাও, তুমি দিতে পারছো না, কিংবা তোমার হাজবেন্ডের এখনো স্যালারিটা পাইনি, তুমি অ্যাটলিস্ট গ্রসারিটা তুমি এখান থেকে আমি যেটা দিচ্ছি সেখান থেকে চালিয়ে নিতে পারো। তো সেটা যদি হয় সেটা খারাপ কথা। এক্সট্রা ইনকামের জায়গা তো আটকাচ্ছি না, বাট এক্সট্রা কিছু পাচ্ছি। আমি যদি আবার বলি যে আমরা যদি ওয়েস্টার্ন কান্ট্রিগুলো নিয়ে কথা বলি, যেহেতু অনেক বছর আমি ইংল্যান্ডে ছিলাম, তো ওখানে এই ধরনের স্কিমসগুলো আছে। যেমন ইউনিভার্সাল ক্রেডিট একটা স্কিম, যেটা সরকার কিন্তু বিলো পভার্টি লাইনের লোকজনকে সাহায্য করছে। কেন করছে? ডিসক্রিমিনেশন কমানোর জন্য। যে বড় লোক আর গরিব লোকের মাঝখানে বা মধ্যবিত্তর মাঝখানে যে গ্যাপটা আছে, সেই গ্যাপটাকে তারা ফুলফিল করছে কিভাবে? সরকার তার বিভিন্ন স্কিম দিয়ে, যেমন স্টেট পেনশন, যেমন ইউনিভার্সাল ক্রেডিট, যেমন চাইল্ড ওয়েলফেয়ার বেনিফিটস, যেটা আমাদের এখানে দিদি কন্যাশ্রী করেছে। তো সেই সমস্ত জিনিস দিয়ে ওয়েস্টার্ন কান্ট্রিগুলো বা ইংল্যান্ড সেটাকে সেই ডিফারেন্সটাকে, গ্যাপটাকে কভার আপ করার চেষ্টা করে। তার মানে তুমি বলতে চাইছো, তুমি যেহেতু ছিলে তো বিদেশে ছিলে, দিদিমণি, মানে আমি একদম এই শব্দটাই চলে আসছি, যেহেতু সবসময় তাকে দিদিমণি হিসেবেই করা হচ্ছে এবং আমরা সাংবাদিকদের ক্ষেত্রেও প্রায় এই আলাপ আলোচনায় চলে আসে। তার স্বপ্ন ছিল লন্ডন বানান। আমি একদম স্পেসিফিক এই আলোচনায় আসছি। কেউ কেউ বলবে লন্ডন হয়নি, এখনো শহর কলকাতায় জল জমে, হয়তো সেই জায়গায় না জন্য শহর কলকাতায় জল যাবে গ্র্যাজুয়ালি না রাহুলদা। একটা পরিবর্তন এত সহজে আনা যায় না, ইট উইল টেক লং ইয়ার্স পুরো জিনিসটাকে। কারণ শুধু তো সরকারের মাইন্ডসেট চেঞ্জ করলে হবে না, আমাদের সিটিজেন্সদের, আমাদের নাগরিকদেরও মাইন্ডসেট চেঞ্জ করা উচিত। এখন একটা কোনো মেট্রো স্টেশন বানানো হলো, রাস্তায় কেএমসি থেকে 4টে রাস্তা পরিষ্কার করে দিয়ে যাওয়া হচ্ছে। প্রতিদিন কেএমসির লোক এসে রাস্তা থেকে রাস্তা পরিষ্কার করে নোংরা তুলে নিয়ে চলে যাচ্ছে। অথচ আনফর্চুনেটলি আমরা নিজেরাই কিছু একটা চিপস খেলাম, জানলা দিয়ে ফেলে রাস্তায় ছুঁড়ে ফেলে দিলাম। খুব দারুণ একটা পয়েন্ট সৌমি বলেছে। মানুষের মানসিকতাটাও যদি চেঞ্জ হওয়া উচিত। সরকারের পক্ষে সত্যি কথা সবকিছু সম্ভব নয়, এটা কি তুমি মনে করো? না, সরকার যদি উদ্যোগী না হয়, মানুষ, আমরা কি দেখব? আমরা অতীতে আমরা দেখেছি বামফ্রন্ট সরকার, আগে ময়লা এরকম নেওয়া হতো না, বাড়ি থেকে গাড়ি থেকে ধাপা, অঞ্চলে যাতে পরিষ্কার থাকে। সরকার প্রথম এই ব্যবস্থাটা করেছিল, যে বামপন্থীরা যখন ক্ষমতায় ছিল তখন তারা প্রথম শুরু করলো যে অঞ্চল পরিষ্কার রাখতে হবে, তাহলে রোগ কম হবে, ম্যালেরিয়া হবে না, ডেঙ্গু হবে না, তার জন্য বাড়ি বাড়ি মশার তেল দেওয়া হবে এবং ময়লা বাড়ি থেকে গাড়িতে দেওয়া হবে, গাড়ি থেকে ধাপায় ময়লা নিয়ে যাওয়া হবে। কিন্তু এখন আমরা দেখছি কি, এই মমতার সরকার আসার পর যে কলকাতা কর্পোরেশন, যে কর্পোরেশনের চেয়ারে আমাদের বিধানচন্দ্র রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, যারা এই কলকাতায় ছিলেন, যারা এই কলকাতাকে দেখেছেন, সেই কলকাতাকে নতুন করে বামপন্থীরা নতুন সিটি তৈরি করে যেভাবে সুন্দর করে গড়ে তুলেছিলেন, আজকে কিন্তু আমরা বাড়ি বাড়ি মশার তেল দিতে দেখি না। আজকে কিন্তু দেখছি ময়লা নিচ্ছে, কিন্তু প্রতিদিন বাড়ি থেকে যে ময়লাটা নিয়ে যাওয়ার কথা, অঞ্চলে কোথাও ভ্যাট থাকবে না, আমরা কিন্তু এখন আর সেই জায়গায় দেখছি না। আমি একটা জাস্ট ইন্টারাপ্ট করবো, এইটা যেমন তুমি বলছো, আবার এটাও তো ঠিক যে এখন ধরো যদি ভুল না বলি, নীল বা সবুজ ডাব্বা করে দেওয়া হয়েছে, সেইটা বাড়িতে থাকছে, মানে সেটাও রিসাইকেল যেটা করা হয়েছে আমাদের ওখানে, আমি জানি বেছে বেছে বাড়িতে দেওয়া হয়েছে, সব বাড়িতে দেওয়া হয়নি। দ্বিতীয় কথা হচ্ছে সেগুলো নিতে আসে না। ওই পুরনো বামপন্থীদের আমলে যে গাড়ি চালু হয়েছিল সেই গাড়িই চলছে, তাও প্রতিদিন আসে না। সেই অঞ্চলে গিয়ে দেখবেন পাড়ার মোড়ে মোড়ে এখানে ওখানে ময়লা স্তূপাকার।
মশার তেল আসে না, সেই ম্যালেরিয়া ডেঙ্গু এই চলছে। এই রকম পরিস্থিতির মধ্যে বলছে শহর, আজকে সল্টলেক বা রাজারহাটের সাথে আমার বেহালা, আমার টালিগঞ্জ, আমার কসবা একে মিলিয়ে তুললেই আমরা বুঝতে পারবো না কোটা। আমরা যখন সল্টলেক দেখেছিলাম, নিউ টাউন তৈরি করেছিল বামপন্থী সরকার যখন ছিল, তখন সল্টলেক নিউ টাউন তৈরি হয়েছিল, পরিকল্পনা করে হয়তো তৈরি করেছিল, সুন্দর করে তৈরি করেছিল, এখনো সেই জায়গাটাকে বজায় রেখেছে। এবং এই এখনো সেই জায়গাটাকে বজায় রেখেছে রাজ্য সরকার, মানে আমি বর্তমান রাজ্য সরকারের কথা বলছি। এরকম অনেকে আছে যারা বাইরে থেকে এসছে সল্টলেক, নিউ টাউন বা রাজারহাটে যখন তারা গেছে, প্রচুর মানুষ তারা নতুন জমি কিনছে বা নতুন তারা বাড়ি কিনছেন, ফ্ল্যাট কিনছেন। অনেকেই হয়তো আমি এই প্রসঙ্গটা একটু আসবো, ডেফিনেটলি আসবো, তার কারণ আমাদের মহিলারা তারা যখন বামপন্থা নিয়ে কথা বলছে, কেউ বর্তমান রাজ্য সরকারকে প্রতিনিধিত্ব করছে, আবার এরাও কিন্তু বাড়িতে গিয়ে মাছের ঝোলটাও রান্না করছে, তাই তো? বাজারটাও তারা করছে। সৌমি, রান্না করো? খুব ফ্রিকোয়েন্ট না, কখনো কখনো, কারণ অনেক সময় বড় ডিমান্ড থাকে যে মানে এইটা তোমাকেই করতে হবে, তো সেই সময় একদম হ্যাঁ তখন গিয়ে একটু হয়ে যায়। আদারওয়াইজ বা বাড়িতে কোনো গেস্ট যদি আসে তখন ও প্রেফার করে যে না, গেস্ট এলে তুমি রান্না দিদিকে দিয়ে রান্না করাবে না, ওটা তুমি করবে, তো তখন দিদি এই আলোচনার মধ্যে থেকে আমাদেরকেও তো একটু সতর্ক থাকতে হবে। এই যে সারা বছর যে কথা বলছে, একটা সরকার চলে গেছিল, তারা দীর্ঘদিন ক্ষমতায় ছিল, তারপরে আরেকটা সরকার, সেটাও 15 বছর অতিক্রান্ত, সবকিছু মিলে সার্বিকভাবে অ্যাজ এ শহরবাসী, ভোটার, তোমার চা পাওয়ার জায়গাটা কি? মানে তুমি কি চাইবে নতুন সরকারের কাছে? প্রথমে কথা বলেছিল নিরাপত্তা। আমরা যদি নিরাপদ, সেই সেফটির জায়গাটা যদি ঠিক না থাকে, তাহলে কি করে আমরা বাঁচবো সুস্থভাবে? আমাদের মানসিক শারীরিক আমাদের এই উন্নতিগুলো কি করে হবে? প্রত্যেকটা মুহূর্তে যদি আমাদের ভয় তাড়া করে বেড়ায়, প্রত্যেকটা মুহূর্তে যদি অনিশ্চয়তা তাড়া করে বেড়ায়, তাহলে তো সেখানে সুস্থভাবে বাঁচা যায় না। আমাদের তো একটা পরিবার নিয়ে, আমি ঘরের কথা বলছি, একটা পরিবারকে দেখতে হবে। হাজবেন্ড অফিসে বেরোলেন, তিনি ঠিকভাবে বাড়ি ফিরবেন তো? ছেলেমেয়েরা স্কুলে গেল, তাদের মাইনেটা, তাদের যা যা ডিমান্ড স্কুলের, সেগুলো মিট আপ করতে পারবো তো? নিরাপত্তা, সব দিক দিয়ে নিরাপত্তা। আর সত্যি কথা, শুধু কি বাঁচা মানে খাওয়া আর শোয়া আর খাওয়া, মাঝখানে তো অনেকখানি জিনিস আছে, একটু তো বিনোদনের দরকার আছে, একটু আমোদ প্রমোদেরও দরকার আছে। তাহলে বিনোদনের যখন দরকার আছে, তাহলে একটু বিনোদন হোক নাকি? একটু বিনোদন হোক, তোমার দুটো ছন্দে হোক, তারপর আমি একটু পয়লা বৈশাখ নিয়ে আসবো। সৌমির মতো মহিলারা তারাও, হ্যাঁ বলো। আমার একটু দুটো জিনিস বলার আছে, সেটা মঞ্জুদির, মানে কি বলো, মঞ্জুদির ওপিনিয়ন রেখেছে, আমি আমার কিছু ওপিনিয়ন রাখতে চাই। তো সেই জায়গাতে গিয়ে প্রথমত যেটা মঞ্জুদি বললেন, যে আমি যেটা পরিষ্কার নিয়ে বললাম, উনি বললেন যে হ্যাঁ ডেফিনেটলি ওটা তো সিপিএম এর সময় স্টার্ট হয়েছিল, বাট আমি আমার অভিজ্ঞতাটা শেয়ার করতে পারি। আমার পাড়া, আমার পাশের পাড়া, সব জায়গাতে আমি দেখছি, আমার ওয়ার্ড, যেই জায়গাতে গিয়ে দেখছি কর্পোরেশন কিন্তু প্রপার ওয়েতে কাজ করছে, এবং প্রচুর জায়গা এরকম রয়েছে, হ্যাঁ প্রচুর জায়গা এরকম রয়েছে যেখান থেকে গিয়ে আলাদা করে ভ্যাট বানানো হয়েছে, এবং সেটাকে ওয়াল তুলে আলাদা করে সেপারেট করে দেওয়া হয়েছে, এবং রেগুলারলি না হলেও অ্যাটলিস্ট আমি বলবো রেগুলার ইন্টারভেলে খুব লেট আফটারনুন অনওয়ার্ডস লোক এসে সেটাকে তুলে নিয়ে যাচ্ছে। চেষ্টা করা হচ্ছে না সেটা না, চেষ্টা করা হচ্ছে, বাট তার সাথে মাইন্ডসেট, যেটা মানুষের বা সিটিজেন্সদের মাইন্ডসেট চেঞ্জ করা, বাট একদম মাইন্ডসেট চেঞ্জ করার জন্য সবার আগে একটা ইকুইলিব্রিয়াম মেনটেন করা দরকার। সেই ইকুইলিব্রিয়ামটা কি? যে ওই যে ডিভিশনটা, ডিসক্রিমিনেশনটা, যে একটা এলিট ক্লাস, মাঝখানে কোনো ক্লাস নেই, মধ্যবিত্ত শুধু সারাক্ষণ স্যান্ডউইচের মতন উঠছে, না ওপরে উঠতে পারে না নিচে নামতে পারে, এই জায়গা এখানে তো মধ্যবিত্তের সমস্যা, এটা সব থেকে বড় প্রবলেম। তাদের হাতে পয়সা আছে, তারা যাদের পয়সা আছে তারা ভালোভাবে থাকছে, আর যাদের পয়সা নেই তারা লাইনে দাঁড়িয়ে চাইতে পারে, কিন্তু মধ্যবিত্তের এত ইগো, সেটা পারে না। এবার সে জায়গা থেকে আমি যদি বলি যে আমাদের ওই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করাটা ভীষণ ইম্পর্টেন্ট। তো সেই ইকুইলিব্রিয়ামটা মেনটেন করার জন্য যেটা দরকার, সেটা হচ্ছে আমাদের ওই মাঝখানের যে গ্যাপটা, সেইটাকে মেটানো দরকার। তো সেইটাকে মেটানোর জন্য আমার মনে হয়, এটা আমার পার্সোনাল ওপিনিয়ন,
রিয়েলিটি যে যে কোনো জিনিস করার আগে পয়সার দরকার। আপনি সকাল থেকে ঘুম থেকে উঠবেন, চোখ খুলবেন, তখন থেকে পয়সা ছাড়া পৃথিবীতে কিছু নেই। কিছু। কোনো সে বিদেশ হোক দেশ হোক, টাকা ছাড়া কিছু নেই। তো সেই জায়গাতে গিয়ে দাঁড়িয়ে যে এখন কারেন্ট আমাদের সিএম মমতা দি যিনি আছেন, আমাদের রাজ্য সরকার, উনি কিন্তু কোথাও গিয়ে দাঁড়িয়ে ওই ইকুইলিব্রিয়ামটাকে ব্যালেন্স করার জন্য স্কিমস গুলো আনছেন। কারণ সেটা কি ওই ভাতার মাধ্যমে? না, ডেফিনেটলি নয়। এই তো, তাহলে তাহলে ঠিক আছে। যে কারখানা টাটা কারখানা তৈরি করার জন্য যে পরিকল্পনা হয়েছিল, যে কাজ শুরু হয়েছিল, সেটা কারা বন্ধ করে দিলে? দেখুন, টাটাকে তাড়ালো কারা? না না, কাজ কোথায়? টাটাকে কিন্তু তাড়ানো হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে যে কৃষি জমি নিয়ে ফার্মার্সদের না, না, কাছ না, থেকে না, না। জোর করে কৃষি তো একটা জায়গায় পৌঁছে গেছিল, আর কৃষকের ছেলে ডাক্তার হবে না এটা তো কোথাও লেখা নেই। definitely কৃষকের হতে ছেলে আমার তবে শ্রমিক হবে না, বামপন্থীরাই বলেছিল যে কৃষি আমাদের ভিত্তি, ভিত্তি আর শিল্প আর আমাদের শিল্প ভবিষ্যৎ। আমাদের ভবিষ্যৎ। কৃষিকে তো আমরা ভিত্তি করেছি, এবং কৃষক সেই জায়গায় আজও কৃষকরা যে ফসলের দাম পাচ্ছে না। আগে কিন্তু কৃষক যে চাষ করতো, চাষ করার মাঝখানে কোনো ফোরে ছিল না। আজকের বাজারে কিন্তু চাষিরা তার ন্যায্য মূল্য পাচ্ছে। আমি একটা কথা সমীর কাছে আসবো, আমি দিদির কাছে আসবো। এটা তুমি বলেছো, হ্যাঁ আমি এটা মানছি, হয়তো বৃহত্তর শিল্পের জায়গা থেকে বলছো, কিন্তু দিদি সাংবাদিকতার সূত্র থেকে আমি বলি, জেলায় জেলায় ঘোরার যে সুবাদে আমি বলছি, রাজ্যে বর্তমান ক্ষুদ্র কুটির শিল্পের অবস্থান কিন্তু বেশ খানিকটা ভালো। আমি কেন আমি এক্স্যাক্টলি আমি এমএসএমই সেক্টরের কথা আছে, আমি যে ধরো মানে এটা বিরোধীরা বলছে, আমি স্পেসিফিক্যালি আমি সবার কথাই বলছি, মানে এরা তুলেছে যে খেলা মেলা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। খেলা মেলা মানে বিশেষ করে যদি মেলার যদি না হয়, বা যদি একটা কোনো অনুষ্ঠান, যদি আমার বাড়িতে ধরো একটা অনুষ্ঠান হচ্ছে, অনুষ্ঠানী শিল্প, অর্থাৎ আমি ধরো এই সেটটা সাজানো হচ্ছে, আমাকে প্যান্ডেলটা করা হচ্ছে, এই অনুষ্ঠানী শিল্প তো লাভবান হচ্ছে। হ্যাঁ, এবং এই যে ধরো আজকের যে সমস্ত ক্ষুদ্র এবং কুটির শিল্পের মাধ্যমে তারা যখন শহরে তারা স্টল দিচ্ছে, তারা কিন্তু ডিরেক্ট উপকৃত হচ্ছে। এইটাকে কি সমর্থন করা যায় না? হ্যাঁ, এটা আগেও ছিল, এটা যে নতুন হচ্ছে তা নয়, এতটাই ছিল, এর থেকে আরো বেশি ছিল। আমরা দেখেছি এর থেকে ছোট ছোট কুটির শিল্প আমাদের আরো অনেক বেশি। বাট স্ট্যাটিস্টিক্স কিন্তু বলছে এমএসএমই অনেক বেড়েছে এখন। হ্যাঁ, এটা আমি বলছি না, এটা স্ট্যাটিস্টিক্স বলছে। এখন জনসংখ্যা যত বাড়ছে তত মানুষের চাহিদাও বাড়ছে। না, বেসিক্যালি সেই জায়গায় হয়তো আসছে। সবথেকে বড় জিনিসটা স্বনির্ভর গোষ্ঠী বামেদের সময়ই তৈরি হলো। স্বনির্ভর গোষ্ঠীর মধ্যে থেকে এই হস্তশিল্প, ছোট ছোট কুটির শিল্প এগুলো এসছে। সেই জায়গা হয়তো আজকে বাজারটা হয়তো তারা সেই সময় হস্তশিল্প তৈরি হচ্ছিল, আজকে তারা বাজারটা হয়তো অনেকটা বেশি হচ্ছে, তার জন্য সরকারেরও একটা গুরুত্বপূর্ণ সেই জায়গা নিয়েছে। কিন্তু তখন যে জায়গাটাই ছিল, যে আমাদের জিন্দালের মতন কারখানা তারা চলে গেল। আজকে আইটি সেক্টর, সৌমি বলছিল আইটি সেক্টর অনেক এসছে, আমরা দেখতে পাচ্ছি কি যে আইটি সেক্টর যা ছিল তা কি বর্তমান আছে? আজকের বাজার বলছে আইটি সেক্টরের চাকরি কিন্তু খুব কমে যাচ্ছে। তারা কিন্তু আজকে নতুন ছেলেটা চাকরি পাচ্ছে, 5 বছর পরেই আবার তার চাকরিটা চলে যাচ্ছে। আবার একটা ঘটনা, সৌমির হাজবেন্ডের মতো যারা ধরো বাইরে ছিল, হ্যাঁ খানিকটা লোক দেশে ব্যাক করা এবং বাংলায় ব্যাক করা। কালকের একটা অন্য মানে নির্বাচনী সভায় আমি শুনছিলাম, অনেকেই বলে যে এই বাংলা থেকে অনেকে বাড়ি বিক্রি করে চলে যাচ্ছে, কিন্তু ক্রেতাকেও তো পাচ্ছে। কোনো ক্রেতা, ধরো আমি একদম বলছি বহুতল আবাস, তারা কিনছে, এই বাংলাতেই তারা কিনছে, হয়তো তারা ইনভেস্টমেন্ট করছে, কিন্তু ক্রেতারাও আসছে। আমার যেটা মনে হয় সার্বিকভাবে, আমি রাহুল দা, দুটো জিনিস এখানে আছে। সেটা হচ্ছে যে হ্যাঁ, মানে একটা দেশ বলো বা একটা রাজ্য বলো, একদিনে তো সেটার কোনো পারফেকশনের জায়গায় নিয়ে যাওয়া যায় না। ইট উইল টেক সাম টাইম, গ্র্যাজুয়ালি জিনিসটা চেঞ্জ হয়। বাট যেটা দিদি বললেন যে এখন এটা কিন্তু আমার কথা না, আমি স্ট্যাটিস্টিক্স ঘেটে বলছি, এমএসএমই সেক্টর কিন্তু এখন অনেক বেড়েছে। প্লাস স্কিল ডেভেলপমেন্টসগুলো, যেরকম ধরুন স্কিল ট্রেনিং, যেগুলো কিন্তু আগে ছিল না। আমি যখন পাস আউট করেছি ছিল, বাট আপনি যেটা বলছেন ছিল, সেটা কিন্তু মেইনলি অনেকটা বেশি
রিলেটিভ টু সামথিং। এখন কিন্তু বিভিন্ন জায়গায় এরকম ক্যাম্পেনিং করা হচ্ছে বা ক্যাম্পাস দেওয়া হচ্ছে। আগে কি ছিল, একটা পার্টিকুলার ডোমেনে তুমি কাজ করবে, সেই জায়গাতে গিয়ে ক্যাম্পাস সিলেকশন হচ্ছে, ওখান থেকে ভাই স্টুডেন্টস তুলে নিয়ে যাচ্ছে। বাট এখন সরকার বিভিন্ন জায়গায়, কারণ সবাই তো ওয়েল এডুকেটেড নয়, সবাই তো খুব শিক্ষিত সমাজ থেকে আসে না, বাট চাকরি পাওয়ার অধিকার সবার আছে, ব্যবসা করার অধিকার সবার আছে, এবং মিডিয়াম মাইক্রো সেক্টর যদি আমি বলি, মাইক্রো এমএসএমই, যেটা মাইক্রো স্মল অ্যান্ড মিডিয়াম সেক্টর, তো সেই জায়গাতে যে চাকরির জায়গাগুলো আসছে, সেই সেক্টরে প্রচুর ধরনের ছোট ছোট ফার্মস বা প্রচুর ধরনের ছোট ছোট স্টার্টআপস তৈরি হচ্ছে, যে স্টার্টআপস গুলো বিদেশ থেকে ফান্ডিং হয়ে সেই স্টার্টআপস গুলো হচ্ছে। বেশ, দারুণ কথা সৌমি বলেছে। মহিলাদের অধিকার, আমি প্রতিনিধির কাছে আসবো। মহিলাদের অধিকার নিয়ে যখন কথা হচ্ছে, আমরা পার্টিকুলারলি একটা দিন 8ই মার্চ গোটা মানে পৃথিবী জুড়ে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়, এবং সেটা কিন্তু শুধুমাত্র একটা দিনের মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিদিন, যখন আজকের এই অনুষ্ঠান শুরুর আগে আমি দেখলাম মাথায় হেলমেট নিয়ে শাড়ি পরে চলে এলো, তুমি চলে এলে, সেটাও যেমন দেখতে ভালো লাগলো। আবার সৌমির মতো মহিলারা তারাও কিন্তু ক্যাব বুক করে চলে এলো, দ্বিতীয় চলে এলো এক প্রান্ত থেকে। অর্থাৎ এখন ডিজিটাল ব্যাপারটা অনেক বেশি সক্রিয় হচ্ছে, ডিজিটাল ব্যাপারটা অনেক বেশি সক্রিয় হচ্ছে। এইখানেই তো আসছে নিরাপত্তা। এবার এই নিরাপত্তাটাই তো আমরা চাইছি, যে আমি স্কুটি করে বা সৌমি ক্যাবে করে যাবে, রাত 12টা নেই, রাত 2টো নেই, ভোর 5টা নেই, তাতে মা বাবা ভয় পাবে না যে আমার মেয়ে ক্যাবে যাচ্ছে। একটা কথা আমাকে বলো, আমি একদম স্পেসিফিক্যালি আমি দিল্লির কথা বলছি। দিল্লির কথা, কোন দল কোন ক্ষমতায় আছে আমি সেই বিষয়ে যাচ্ছি না। দিল্লির থেকে কি শহর কলকাতা বা দিল্লির থেকে কি ওয়েস্ট বেঙ্গল সেফ? না, সেটা বলছি না যে দিল্লি অনেক ভালো কি গুজরাট অনেক ভালো আর আমার কলকাতা খারাপ, তা না। আমার কলকাতা ভালো, আমার কলকাতাও ভালো, ঠিক, এটা আমার বাংলা ভালো, সেটা নিশ্চয়ই না। আমার বাংলা তো নিশ্চয়ই ভালো, কিন্তু যে জায়গাটা ভালো ছিল সেই জায়গাটা কেন এরকম খারাপ হয়ে যাচ্ছে? খারাপ হচ্ছে আজকে সিন্ডিকেটের রাজ চলছে, সিন্ডিকেটের রাজ চলছে। বলুন তো, এই যে বড় বড় আমরা প্রমোটিং দেখছি, বড় বড় বাড়ি দেখছি, একটা ফ্ল্যাটে উঠলে দেখবেন তো কটা বাড়ি ফাঁকা আর কটা বাড়িতে মানুষ। সিন্ডিকেট। আপনি যদি বাড়ি বিক্রি করেন, আজকে দালালের মাধ্যমে আপনাকে বাড়ি কিনতে হবে। সরাসরি আপনি যেতে ক্ষমতায় ছিল তখন একটা বামফ্রন্ট, যখন ক্ষমতায় ছিল তখন একটা আলোচনা থাকতো ক্যাডার, এই শব্দটা কোড আনকোড থাকতো। তৃণমূলের সময় এই একটা শব্দ এসেছে, তা হচ্ছে সিন্ডিকেট। আমি সিন্ডিকেটের বিষয়ে আসবো, সিন্ডিকেট রাজের বিষয়ে আসবো, দেখবো সৌমি কিভাবে ডিফেন্ড করে। কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতিতে যাই। বিরতির পর আমি দিদি তোমার আবৃত্তি নিয়ে ফিরছি। বিরতিতে আমাদের আরো একজন নতুন অতিথি তিনি অংশগ্রহণ করছেন, তাকে আমরা বিরতির পর স্বাগত জানাচ্ছি। একটা ছোট্ট বিরতি যাচ্ছি, বিরতির পর আমাদের এই বৈশাখী মিলন আড্ডা আরো জমে উঠেছে, আরো জমে উঠবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন।